নিজের ৩ মন্ত্রীর বিশ্বাসের খেলা পেয়ে পতন হয় হাসিনার। পতনের ঠিক আগের দিনগুলোতে হাসিনার আস্তিনের নিচে লুকিয়ে থাকা সাপ কারা ছিলেন সেই রহস্য উন্মোচিত হয়েছে ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া নামের ওই সংবাদ মাধ্যমটি দাবি করেছে, শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল তার সবচেয়ে বিশ্বস্ত ৩ সহযোগীর পরিকল্পিত কপটতা। এই ৩ জন হলেন প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। শেখ হাসিনার ইনার সার্কেল ওয়াজ সাবভার্টেড বাই ইউএস ডিপ স্টেট আওয়ামী লীগ সোর্সেস শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩ প্রভাবশালী ব্যক্তি মার্কিন ডিপ স্টেট দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণেই ছাত্র আন্দোলনকে সঠিকভাবে দমন করতে ব্যর্থ হয় আওয়ামী লীগ সরকার এবং সবশেষে ৫ই আগস্ট তাদের চূড়ান্ত পতন ঘটে। আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে বলা হয়েছে, দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাকে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা ছায়া প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে দলের অন্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিলেন তিনি। সংসদ অধিবেশন শেষে দলীয় নেতারা যেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে না পারেন, সেজন্য তিনি প্রায়ই প্রধানমন্ত্রীর কক্ষের বাইরে চেয়ার পেতে বসে থাকতেন। শুধু তাই নয়, জোর করে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের প্রতিনিধি দলে নিজের নাম অন্তর্ভুক্ত করতেন এবং শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে যেতে না পারলে পরের দিন আলাদা ফ্লাইটে যেতেন। তার প্রভাব এতটাই ছিল যে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের উপরও কড়া নজর রাখতেন। জয়ের ফ্লাইটের প্রথম শ্রেণীর সব টিকিট তিনি কিনে নিতেন, যাতে অন্য কেউ তার পাশে বসে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করতে না পারে। সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করতেন, এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি মার্কিন নীতি নির্ধারক ডোনাল্ড লুকে তার বাসভবনে আমন্ত্রণ জানান, যা বাংলাদেশে ছিল একটি নজিরবিহীন ঘটনা। আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতও এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। গভীর রাতে সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিতেন কে মন্ত্রী হবেন বা কে দলের গুরুত্বপূর্ণ পদ পাবেন। আরাফাত বিভিন্ন ভুয়া অনলাইন জরিপের মাধ্যমে শেখ হাসিনাকে বোঝাতেন যে তার জনপ্রিয়তা তুঙ্গে এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত। তরুণ প্রজন্মের সঙ্গে দৃঢ় যোগাযোগ আছে এই অজুহাতে তিনি হাসিনার প্রিয় পাত্র হয়ে ওঠেন। অথচ ছাত্র আন্দোলনের সময় তার সরকারের হাতে যথেষ্ট গোলা আছে ধরনের বিতর্কিত মন্তব্য অনলে ঘি ঢালে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সরকারের পতনের পর তিনি তার পশ্চিমা যোগাযোগ ব্যবহার করে বিদেশে পালিয়ে যান এবং বর্তমানে ভুটানে অবস্থান করছেন বলে জানা যায়। এই ৩ জনের সিন্ডিকেট কার্যত আওয়ামী লীগের ভেতরেই আরেকটি ডিপ স্টেট বা অদৃশ্য শক্তি তৈরি করেছিল, যা পুরো দলকেই ভেতর থেকে অচল করে দেয়। তাদের কারণেই সরকারের সমর্থনে আহুত বিশাল সমাবেশ শেষ মুহূর্তে বাতিল করা হয়, যা সমর্থকদের মনোবল ভেঙে দেয়। শেখ হাসিনা তার শাসনের শেষ সময় পর্যন্ত এই কপটতা আঁচ করতে পারেননি। তবে ২০২৩ সালের শেষ দিকে কোয়াডে যোগদান, সামরিক চুক্তি এবং গ্যাস তেল ব্লক মার্কিন কোম্পানিকে দেওয়ার বিষয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের এই ৩ নেতা সরাসরি মার্কিন এজেন্ট ছিলেন কিনা তা তর্ক সাপেক্ষ আলোচনা, কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা ও কর্মকাণ্ড হাসিনাকে নিঃসঙ্গ করে দিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যা আওয়ামী লীগ সরকারের পতনকে অনিবার্য করে তোলে, এমনটাই মনে করছেন আওয়ামী লীগের অনেক নেতা।